হরতাল অবরোধে প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো এসএসসির লিখিত পরীক্ষা। ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা। এইচএসসিতে সতর্ক থাকার ঘোষণা শিক্ষামন্ত্রী। কাল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 101 জনকে নোটিশ। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে শিবিরের 6 নেতাকর্মী আটক। বিপুল জিহাদি বই উদ্ধার। খুলনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত। নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বাসে আগুন, ভাঙচুর, সড়ক অবরোধ। এবং পিকনিকের চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পিটিয়েছে এক শিক্ষক। অন্তত 10 জন হাসপাতালে। অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। হেড স্যার যা অনুমতি দিচ্ছে যে যারা টাকা দিবি না তারে মায়ের শোয়া দাও। পিকনিকের টাকা দেয়নি, সেজন্য আমাদের মারছে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতাহীন। ব্যাসমল এটি হচ্ছে আয়ুর্রাস এবং আমন্ড প্রোটিন যুক্ত 60 বছরের ভরসা ন্যাচারালি ব্ল্যাক হেয়ার। বিএনপি জোটের হরতাল অবরোধের মধ্যেই প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 10 মার্চ। এদিকে দীর্ঘ সময় ধরে পরীক্ষা চলায় শিক্ষার্থীদের ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অভিভাবকদের। অন্যদিকে শেষ দিনে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানালেন, যে কোনো পরিস্থিতিতে আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন আনা হবে না। রাজনৈতিক টানাপোড়েনের মুখে এসএসসি ও সমমানের এবারের পরীক্ষা মোটেও স্বস্তিদায়ক ছিল না দেশের 15 লাখ পরীক্ষার্থীর কাছে। টানা হরতাল অবরোধের কারণে শুরুতেই 2 ফেব্রুয়ারির পরীক্ষা 4 দিন পিছিয়ে শুরু হয় 6 ফেব্রুয়ারি। সেই থেকে শুরু, এরপর বারবার তছনছ হয়েছে পরীক্ষাসূচি, পিছিয়েছে পরীক্ষা। উপায়ন্তর না দেখে শেষমেশ পরীক্ষা নেওয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এতে যথাযথ সময়ে পরীক্ষা শেষ তো করা যায়নি, বরং এলোমেলো হয়েছে পরীক্ষার্থীদের প্রস্তুতি, যার প্রভাব ফলাফলের উপর পড়ার শঙ্কা তাদের। কোনো একটা ফিক্স টাইমের মধ্যে পরীক্ষাটা হইলে আমাদের পড়তেও ভালো লাগে, পরীক্ষা দিতেও ভালো লাগে। একটা পরীক্ষা দিয়ে রাখছে, কিছুদিন পর জানাই দিল হরতাল, এরপর আবার আরেকটা পড়া, ওইটা পড়ি, এরপর আরেক হরতাল। এত হরতাল তো পড়া যায় না। 2 মাস অনেক হয়রানির মধ্যে আমরা আসলে পরীক্ষাটা দিয়েছি। ভালো রেজাল্টের আশা করছি, যদিও জানি না এইভাবে পরীক্ষা দিয়ে কতটা ভালো হবে। সমস্যা হয়েছে হরতালের মধ্যে পরীক্ষা দিতে, তো ফাইনালি আজকে শেষ হয়ে গেল, অনেক খুশি আছে। ছেলেমেয়েদের শিক্ষা জীবন নিয়ে আতঙ্কিত অভিভাবকরাও। শিক্ষামন্ত্রী যখনই ডেট জানানো তারপরে কিন্তু বাচ্চারা বই নিয়ে বসে, তার আগে গ্যাপেও বই নিয়ে বসে। এই পরিস্থিতির কারণে এটার জন্য তো একটু সমস্যা আমাদের হলো, যেটা আর একটু আগে শেষ হলে বাচ্চারা আর একটু বেশি সময় পেত। প্রথম একটু টেনশন ছিল যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে একটু তো ভয় ছিল। এখন এসব নাই, এখন মানুষের গাছ হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এদিকে শনিবার রাজধানীর একটি স্কুলে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। আমাদের এইচএসসি এবং সমমানের পরীক্ষা যেন সফল হয়, সার্থক হয়, নিরাপদে হয়, আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, তার জন্য যে যেখানে আছেন সবাই সহযোগিতা করবেন। আর জেলা 2 এপ্রিলের ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে 2015 সালের এসএসসি পরীক্ষা। এছাড়া 11 মার্চ বাতিল হওয়া দাখিলের উচ্চতর গণিত পরীক্ষাটি নেওয়া হবে 3 এপ্রিল। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হরতাল অবরোধের কারণে টানা 2 মাস ধরে চলা এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়ে আসায় অনেকটা খুশি পরীক্ষার্থীরা। তবে অভিভাবকদের দাবি, সামনের দিনে ফলাফল প্রকাশ ও কলেজে ভর্তি হওয়া নিয়ে যেন জটিলতা তৈরি না হয়। পরীক্ষা শুরু থেকেই তো আমাদের হরতাল ছিল, সেজন্য অনেক টেনশনে ছিলাম। তো এতদিন পরে পরীক্ষা শেষ হয়েছে, ভালো লাগতেছে। পরীক্ষা 2 মাস ধরে চলতেছে, এখন পরীক্ষা শেষ হচ্ছে, তাই ভালো লাগতেছে। এতদিন খুব টেনশনে ছিলাম, পরীক্ষাটা কখন শেষ হবে, প্রায় 2 মাস। তাড়াতাড়ি রেজাল্টটা দিলে অনেক ভালো হয়। সময়মতো তো এন্টার আবার ভর্তি হওয়ার জন্য এটাই চাচ্ছি, সময়মতো রেজাল্টটা যাতে পেয়ে যায়। রেগুলার পরীক্ষাটা যাতে সরকার নিতে পারে সেই ব্যবস্থা করা। আমার পরীক্ষা দিয়েছি অনেক দেরি হয়েছে, অনেকটা সময় নিয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু রেজাল্ট কখন পাবো ওটা নিয়ে টেনশন হচ্ছে স্যার। ওই সঠিক সময় যদি আমরা রেজাল্টটা না পাই, তাহলে মনে হয় যে আমাদের অ্যাডমিশনের ওইখানে একটু সাফার করতে হবে। পরীক্ষা নির্দিষ্ট সময় হয় নাই, তারপর আবার ফলাফল নিয়ে কোনো শঙ্কিত। আমরা চাচ্ছি যে আমাদের রেজাল্টটা যেন ঠিকভাবে সম্পন্ন হয়, ঠিক টাইমের মধ্যে আমাদেরকে রেজাল্টটা দিয়ে দেয়।
এদিকে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে 20 দলীয় জোট। বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলুর পাঠানো বিবৃতিতে এই ঘোষণা দেয়া হলেও নেই নতুন করে হরতালের ঘোষণা। পিকনিকের চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। তাদের মধ্যে 10 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিভাবকরা জানায়, পিকনিকে যাওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল স্কুল কর্তৃপক্ষ, কিন্তু চাঁদা পরিশোধ করতে না পারায় দুপুরে উপজেলার চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের বেধড়ক পেটায় শিক্ষক মোহাম্মদ আলী। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেছে। আমাদের মূল কারণ পিকনিকের টাকা দেয়নি, সেজন্য আমাদের মারছে। 40 জন কি 50 জন ছাত্রছাত্রী ছিলাম, আমরা সবাইকে মারছে। আমরা স্কুলে গেছি, তো স্যারেরা বলছে যে আমার স্কুলে পিকনিক করতে হবে। তো আমরা বলছি স্যার আমরা পিকনিক করবো না। তো এখন হেড স্যার যা অনুমতি দিচ্ছে যে যারা টাকা দিবি না তারে মারি শোয়া দাও, আর সাথে সাথে বলার সাথে সাথে আমার সবগুলা মারিছে। পিকনিকের টাকা দিনি, এই জন্য বলছে যে কারা কারা দামনি দাঁড়াও। এই সময় এক মেয়েকে হুকুম করছে যে ব্যাট নিয়ে আসো, আইনি সবাই 3টা ব্যাট একটি করে সবাইকে মারছে। কোনো অন্যায় করেনি, শুধু পিকনিকে আমি টাকা দিতে পারিনি, এর জন্য এত মার তো এখন কম দেখাচ্ছে। যখন আমি নামেছি মনে হচ্ছে গরু ক্যাপিটালে যেমন হয়, আমার ছেলে শিখরে, আমার ছেলের বাপ নাই, আজ 1 বছর হলো বাপ মারা গেছে। একজন শিক্ষক সামান্য পিকনিকে চাঁদার জন্য প্রায় 60-70টা ছেলে মেয়েকে বেপরোয়াভাবে মারপিট করবে, এটা আমরা কখনো আশা করি না। দর্শক, এই মুহূর্তে বাঘাবাজার এলাকায় বিক্ষোভ করছেন আহত শিক্ষার্থীদের অভিভাবকরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সেখানে। রকি, কেমন দেখছেন বিক্ষোভ? মোহাম্মদ আলী নামের এক শিক্ষক আজকে মূলত চণ্ডীপুর একটি ক্লাস 8ম শ্রেণীতে যেসব শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীদেরকে মূলত পিকনিকের জন্য চাঁদা নিয়ে আসার জন্য বলা হয়েছিল। এই চাঁদা না নিয়ে আসার কারণে এই শিক্ষক প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থীকে বেত দিয়ে মেরে তাদেরকে আহত করে। আহত হওয়ার পর এই অনেক শিক্ষার্থী প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে বিভিন্ন আশেপাশের ক্লিনিকে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রায় আমরা যেও 10 জন শিক্ষার্থীদের দেখেছি চিকিৎসা নিতে, এখনো সেখানে 2 জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। তো এই ঘটনায় পিকনিকের চাঁদা দেয়াতে দেরি হওয়ার কারণে শিক্ষার্থীদের এভাবে প্রহার করার ঘটনাকে অভিভাবকেরা কিন্তু খুব ক্ষুব্ধ। তারা বলেছেন যে মাত্র সামান্য এই ঘটনাকে কেন্দ্র করে একজন শিক্ষক শিক্ষার্থীদের এভাবে কখনোই প্রহার করতে পারেন না। এজন্য আমরা দেখতে পাচ্ছি এখন এই শিক্ষার্থীদের অভিভাবকেরা তারা ক্ষুব্ধ হয়ে কিন্তু একটি মানববন্ধন করেছে 5:30টার দিকে। এই মানববন্ধন বাজারে ক্রস করেছে এবং এখানে যে প্রধান সড়ক আছে সড়কগুলো প্রদক্ষিণ করে আবার ঠিক এই বাজারে এসেই একটি সমাবেশ করেছে এবং সমাবেশ থেকে মূলত এই ঘটনার সাথে জড়িত শিক্ষক মোহাম্মদ আলীর গ্রেপ্তার দাবি করেছেন, যদিও তিনি এখন বাঘা থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। এবং অভিভাবকদের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে মূলত এই শিক্ষক যেন উপযুক্ত বিচার পায় সে দাবি অভিভাবকেরা করেছেন। আমরা এখানে পুলিশের যিনি ওসি তদন্ত আছে আব্দুল সবুর, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেটি বলেছেন যে এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের তদন্ত করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আহত শিক্ষার্থী তারা বলেছেন যে তারা কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্লাসে যাওয়ার পরে শিক্ষক তাদেরকে প্রহার করেছেন। তো মূলত এটি ছিল শিক্ষার্থীদের 40 থেকে 50 জন শিক্ষার্থীকে যে প্রহার করার সেটির ঘটনা। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর বাঘা থেকে সাইফুর রহমান রকি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানে চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীদেরকে মেরেছে একজন শিক্ষক, সে নিয়ে যে বিক্ষোভ হচ্ছে তারই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন রকি। গত কয়েকদিনের মতো আজও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কয়েকজন জমাও দিয়েছেন মনোনয়নপত্র। সকাল থেকে ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি এবং জমাও দেননি। তবে কাউন্সিলর পদের জন্য বেশ কয়েকজন ফর্ম নিয়েছেন এবং জমা দিচ্ছেন।
এদিকে দক্ষিণে সকালে মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও জমা দিয়েছেন 2 জন। এ পর্যন্ত ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য 26 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন 2 জন। কাউন্সিলর পদে 750 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন 38 জন। সংরক্ষিত নারী আসনে 151 জন ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন 2 জন। আর দক্ষিণে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন 30 জন এবং কাউন্সিলর পদের জন্য 1042 জন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের জন্য উত্তরে 23 এবং দক্ষিণে 78 জন প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ফর্ম বিতরণ ও জমা নেওয়ার শেষ দিন আগামীকাল 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি নির্বাচনের বিভিন্ন পদে 658 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে জমা দিয়েছেন মাত্র 30 জন প্রার্থী। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে 545 জন, সংরক্ষিত মহিলা আসনে 93 জন এবং মেয়র পদে 18 জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। নির্বাচনী বিধির কারণে প্রার্থীদের সঙ্গে 2 জনের বেশি সমর্থক রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢুকতে পারছেন না। এদিকে আগামীকাল ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। গণতন্ত্র চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, এ ব্যাপারে সিদ্ধান্তহীনতার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে। এখন তাকে সেই লাইফ সাপোর্ট থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে রাজনৈতিকভাবেই তাকে সেটা মোকাবেলা করতে হবে এবং তার পথটাই হলো আমরা সুযোগ করে দিয়েছি নির্বাচন। সেই নির্বাচনে এসে সে যদি আজকে এই লাইফ সাপোর্ট রাজনৈতিকভাবে বাঁচতে চায়, লাইফ সাপোর্ট থেকে উদ্ধার পেতে চায়, তাহলে তাকে নির্বাচনে আসতে হবে। বাংলার সময় আরো থাকছে। কাল বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। কিউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার হাতছানি। অজিতের লক্ষ্য পঞ্চমবারের শিরোপার স্বাদ। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পতেঙ্গা শিবির সভাপতি ফজলুর রহমান সহ 6 জনকে আটক করেছে পুলিশ। গত রাতে পতেঙ্গা ও বন্দর এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে পতেঙ্গা থেকে ফজলুরকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বন্দরের বিভিন্ন স্থান থেকে 5 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে গত 22 ফেব্রুয়ারি এ পরিকল্পনার প্রধান শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপারেশনাল প্রধান হিসেবে ফজলুর রহমানের নাম প্রকাশ করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় আরও 14 জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এনামুল কবির গ্রেপ্তারের পরে যে জবানবন্দি দিয়েছিল, এরই ধারাবাহিকতায় আমরা গতকাল পতেঙ্গা শিবির সভাপতি রুবেলকে গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে এই তেলের ডিপো সহ চট্টগ্রাম বন্দর এলাকা নাশকতার যে ছক ছিল এবং এই পরিকল্পনায় যে 15 জন অংশগ্রহণ করার কথা ছিল এবং এই পরিকল্পনার অংশ হিসাবে তারা কিভাবে তেলের স্থাপনায় আঘাত করত এবং তেলের ডিপো সহ আশপাশ এলাকায় নাশকতা করত তার বিস্তারিত তথ্য আমাদের কাছে স্বীকার করেছে। খুলনায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে বাস চাপায় নিহত হয়েছেন এক পোশাক শ্রমিক। এই ঘটনার প্রতিবাদে বাসে আগুন, ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। অন্যদিকে পটুয়াখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 5 যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দামোদর হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ফাহিমা ও নাইমাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তাদের বাবা। এ সময় ফুলতলার দামোদর এলাকায় একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিলে 3 জনই আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত বলে জানায়। নাইমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল 8টার দিকে স্বদেশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ত্রিবর্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ঘাতক বাসটিতে আগুন দিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক আটকে রাখায় রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে।
বেলা 12:15টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক সহ আহত হন 4 যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসবে 10 জন নিহত হওয়ার ঘটনার পর এখনো মালতী রানী নামে একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার স্বজনেরা। গাইবান্ধার চকপড়ুল গ্রামের বাসিন্দা মালতী রানীর ছেলে স্বপন জানান, দুর্ঘটনার সময় তার মা ঘাট এলাকাতেই ছিলেন। গতকাল থেকে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন তিনি। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও ঘটনাস্থল এখনো পরিদর্শন করেনি তারা। আমি আইন শৃঙ্খলা বাহিনীর অফিসে কমপ্লেন করি এবং সেখানে লিস্ট দিয়ে তারা আমাকে বন্দর হাসপাতালে পাঠায়। তা আমি ওখানে খোঁজাখুঁজি করার পরে ওখানে রুগীর সিরিয়াল দেখি, ওখানে কোনো নাই। এই যে মানুষগুলি ক্ষতি হলো এর জন্য আমি মনে করি নারায়ণগঞ্জ প্রশাসন এবং পূজা কমিটি দুইজনই এর জন্য দায়ী। এরা এই দায় থেকে দায়িত্ব এড়াতে পারবে না। চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে 20 দলীয় জোটের এক বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে মঞ্জুর আলমকে সমর্থন জানিয়ে তিনি একথা বলেন। বর্তমানে দেশে যে অবৈধ সরকার আছেন, অনির্বাচিত সংসদ আছেন, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, আইনের শাসনের যে প্রত্যাশা, সেটাকে লক্ষ্য রেখে আমরা জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে গণস্বাক্ষর অভিযান ও 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বেলা 12টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় দলীয় নেতাকর্মীরা সালাউদ্দিন আহমেদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে গণস্বাক্ষরে অংশ নেন। একই সময়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। রাজশাহীতে কারাবন্দী বিএনপি নেতা নাদিম মোস্তফা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, দুপুরে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার খলিলুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত 19 জানুয়ারি নাশকতা ও গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা ওনাকে করতে দিয়েছি ওই রিপোর্টটা আসলে পরে আমরা কনফার্ম হতে পারি। আমাদের এই কার্ডিওলজি ওয়ার্ডে যে রোগীগুলো আসে সবাই সিরিয়াসই থাকে, তো যেভাবে চিকিৎসা যেটা পাওয়া দরকার সেটাই আমরা দিয়েছি। দেশে প্রথমবারের মতো কৃষি গবেষণায় ব্যবহার করা হচ্ছে অক্টোকপ্টার। গবেষকরা জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন কৃষকদের ক্ষেত ও ফসল সম্পর্কে দ্রুত নির্ভুল তথ্য দেবে। এই অবস্থায় কৃষি বিভাগ বলছে, এই প্রযুক্তি ব্যবহারে ফসলের উৎপাদনও বাড়বে বহুগুণ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে এই গবেষণা প্রকল্পে যুক্ত রয়েছে নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আতপাখায় উড়ে বেড়ানো এই যন্ত্রটি ফসলের ক্ষেতের ছবি সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করছে তার তথ্য উপাত্তের। গাছের পাতায় শালক সংশ্লেষণের পরিমাণ, রোগবালাই, পানিতে লবণের পরিমাণ কিংবা সারের চাহিদা সবই নিরীক্ষণ করছে অত্যাধুনিক প্রযুক্তিতে। 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত যে কোনো হাইটে গাছের বিভিন্ন ধরনের ছবি নিতে পারি। পরবর্তীতে এই ছবিগুলোকে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। যে তথ্যটা আসবে এই তথ্যটা সহজে এবং ইফেক্টিভলি ইউজ করা যাবে। ইরিগেশন মডেল তৈরি করছি, সেক্ষেত্রে এলএআইটা একটি ইরিগেশন মডেলে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তাছাড়া বলা যায় যে আমরা এখানে 15 দিন পর যে স্যাটেলাইট ইমেজ আসছে আমাদের, সেখানেও এলএআই রিডিংসগুলো একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, কি পরিমাণ ওয়াটার ইউজ হচ্ছে এই মাঠগুলোতে। গবেষকরা জানিয়েছেন, রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত এই ড্রোনটি ফসলি ক্ষেতের 60 মিটার উপর দিয়ে ছবি ও ফুটেজ সংগ্রহ করবে। এরপর স্পেক্ট্রো রেডিওমিটার ও সানস্ক্যান মিটার যন্ত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয় স্বয়ংক্রিয়ভাবে। পরে একটি নির্দেশিকা তৈরি করে মোবাইল অ্যাপসের মাধ্যমে তা পৌঁছে যাবে কৃষকদের কাছে। আমরা সবসময় মোবাইলের মাধ্যমে জানতে পারবো সার, ওষুধ
বা শীষ কোন সময় দেওয়া লাগে, পানি ঔষধ যেখানে সব দেওয়া লাগলে আমরা একটা মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারিব। কৃষির যে কার্যক্রম বিশেষ করে রোগ পোকামাকড় দমন সেচ এই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন। গত বছরের 14 ডিসেম্বর জার্মানি থেকে কৃষি গবেষণার জন্য দুটি আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল বা অক্টোকপ্টার সংগ্রহ করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরপর গোয়েন্দা সংস্থা DGFI এর তত্ত্বাবধানে উপকূলীয় জেলা পটুয়াখালীর জৈনকাঠি ও নীলগঞ্জে ফসলি জমিতে গবেষণা শুরু হয়। বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি গবেষণা ইনস্টিটিউট, নেদারল্যান্ডের টুয়েন্ট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন কেন্দ্র যৌথভাবে স্টার্স প্রকল্পের আওতায় বাংলাদেশের কৃষি গবেষণায় এই আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল প্রযুক্তি ব্যবহার করছে। সময় সংবাদ, পটুয়াখালী। ফেনীতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। পুলিশ জানায় গত 24 মার্চ বিকেলে শহরের ধলিয়া বাজার এলাকায় মালয়েশিয়া প্রবাসী দেলোয়ার হোসেনকে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিলে আর্থিক সমস্যার কারণে তাকে আবারও ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানেই সকালে মারা যান তিনি। এরা আমাদের আশেপাশে একদম চিনাপুনা, আমরা সবারই চিনি যারা মারছি। আমার ছেলেরা যারা মারছে এরকম আমি যথেষ্ট বিচার চাই। কোথাও ভাঙে চুরি নাই হাড্ডি, কিন্তু তার মাথায় আঘাতের কারণে ব্লিডিং হওয়ার কারণে তার প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। সকালে নব্বর প্রতিষ্ঠিত পার্বত্য জেলার প্রথম মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়। দীর্ঘদিন পর হলেও শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি সেশন জটের মুখে পড়া কলেজটির 51 জন শিক্ষার্থী। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গত 10 জানুয়ারি প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে কলেজটির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করার পর কলেজ সমর্থক বাঙালিদের সঙ্গে বিরোধিতাকারী জনসংহতি সমিতির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়। এরপর থেকে বন্ধ হয়ে যায় কলেজটির শিক্ষা কার্যক্রম। এত আন্দোলনের পরও এই ক্লাস আজকে শুরু করতে পেরেছি। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক দুঃখ ভারাক্রান্ত মন, আমরা 2 থেকে 2.5 মাস পিছিয়ে গিয়েছি। আমাদের পড়া যেহেতু 2.5 মাসের কাছাকাছি পিছিয়ে গেছে, তো আমরা অবশ্যই চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আমাদের যে পড়ার ক্ষতি হয়েছে এটা কভার করার। টিচারগুলো তাড়াতাড়ি নিয়োগ করে আমাদের ক্লাসের সুব্যবস্থার কথা ভেবে এসব ব্যবস্থা করে দেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আমরা সবকিছু সুন্দরভাবে শুরু করতে পেরেছি। এখন থেকে আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমরা সবকিছু সুন্দরভাবে চালু করবো ইনশাআল্লাহ। বর্তমানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজে চালিয়ে নিতে কোনো প্রতিবন্ধকতা নাই। লক্ষ্মীপুরে গুলিতে আহত হয়েছেন জিহাদ বাহিনীর প্রধান জিহাদ। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ভোরে বশিকপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গতকাল বিকেলে নোয়াখালীর চাটখিল এলাকা থেকে জিহাদ বাহিনীর প্রধান দিন মোহাম্মদ জিহাদকে গ্রেফতারের পর চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে নিয়ে ভোরে বালাইপুরে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জিহাদের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন জিহাদ। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও 2 রাউন্ড গুলি উদ্ধার করে। এদিকে জিহাদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি সহ 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগামীকাল চাঁদপুরে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়েছে নির্বাচনের সব প্রস্তুতি। সকালে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় কাগজপত্র 49টি কেন্দ্রে পৌঁছে গেছে। এই নির্বাচনে 2 জন মেয়র প্রার্থী সহ 15টি ওয়ার্ডে সাধারণ ও মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন 125 জন। ভোটার রয়েছেন 1,01,022 জন। আর নির্বাচন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো। সকাল 10টায় প্রেস ক্লাব কার্যালয়ে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। এখন চলছে ভোট গণনা। এবারের নির্বাচনে 12টি পদে মোট 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে প্রেস ক্লাবের 69 জন সাধারণ সদস্যের মধ্যে 67 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পঞ্চগড়ে বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন স্কুল কলেজের স্কাউট ও রোভার স্কাউট গ্রুপ মানববন্ধনের আয়োজন করে। কলেজের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
7 বছরেও খুলে দেওয়া হয়নি মেহেরপুরে শিশুদের একমাত্র বিনোদন পার্ক গড়পুকুর। বর্তমানে জমজমাট মুরগির বাজার ও মাছের আড়তে পরিণত হয়েছে পার্কটি। 2005 সালে পৌরসভার উদ্যোগে শহরের বড় বাজারের পাশে এই মিনি শিশু পার্কটি তৈরি করা হয়। এরপর ঈদ, পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবে বিভিন্ন শহরের মানুষ এখানে জড়ো হতেন। কিন্তু কয়েক বছর আগে পার্কের চারপাশে মাছ মুরগির ব্যবসা শুরুর পর দুর্গন্ধের কারণে পার্কে শিশুদের খেলাধুলা ও মানুষের আসা যাওয়া ধীরে ধীরে কমে যায়। এই অবস্থায় 2008 সালে পার্কটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে শহরবাসীর দাবির প্রেক্ষিতে পার্কটি আবারও চালুর বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। কয়েক বছর আগে আমাদের এখানে নাগরদোলা চলতো, তারপরে হচ্ছে স্পিড বোর্ড, লিফট চলতো। তো আমরা ঈদের দিন, এছাড়া পয়লা বৈশাখের দিন আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এখানে আসতাম। এখানে আমরা খেলাধুলা করতে আসতে পারছি না, নানা রকম সমস্যা হচ্ছে। আমরা নানা রকম উৎসব অনুষ্ঠানে এখানে আসতাম। মৎস্য আড়তটা খুব দ্রুত আমাদের ওদেরকে সরাই দিচ্ছে। আমরা সরাই দিলে আবার ওই জায়গাটা ফ্রি হয়ে গেলে আমরা চালু করে দেবো, কারণ ওখানে পরিবেশ না থাকলে তো মানুষ যাবে না। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে কাল। এতে একদিকে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে ওঠা নিউজিল্যান্ড এই ম্যাচে জয় নিয়ে পেতে চায় শিরোপার স্বাদ। অন্যদিকে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মুকুট নিজেদের করে নিতে চায় অস্ট্রেলিয়া। তবে কে হবে চ্যাম্পিয়ন, এজন্য অবশ্য অপেক্ষা করতে হবে কাল খেলা শেষ না হওয়া পর্যন্ত। গ্রুপ পর্বে এই দু দলের লড়াইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু সেই ম্যাচের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। কোয়ার্টার ও সেমিফাইনালে পাকিস্তান ও ভারতের বিপক্ষে জয়ে রেকর্ড সপ্তমবারের মতো ফাইনালের মঞ্চে নাম লিখিয়েছে তারা। আর এটাই অধিনায়ক মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে হওয়ায় শিরোপা দিয়েই তাকে বিদায় জানাতে চান ওয়ার্নার জনসনরা। আর ফাইনালে সেমির অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি নিউজিল্যান্ড, তাই আত্মবিশ্বাসের কমতি নেই ব্রেন্ডন ম্যাককালামের দলের। আর তাই মেলবোর্নে কিউইরা নামবে উইনিং কম্বিনেশন নিয়ে। তবে পরিসংখ্যানে অজিদের চেয়ে পিছিয়ে আছে নিউজিল্যান্ড, কিন্তু বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে নিউজিল্যান্ড নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে বিশ্ব শিরোপা জিততে চায় তারা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরতাল অবরোধে প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো এসএসসি লিখিত পরীক্ষা। ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা, এইচএসসিতে সতর্ক থাকার ঘোষণা শিক্ষামন্ত্রীর। কাল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ দিন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 101 জনকে নোটিশ। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে শিবিরের 6 নেতাকর্মী আটক। বিপুল জিহাদি বই উদ্ধার। খুলনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত। নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বাসে আগুন, ভাঙচুর, সড়ক অবরোধ। এবং পিকনিকে চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পিটিয়েছে এক শিক্ষক। অন্তত 10 জন হাসপাতালে, অভিযুক্ত শিক্ষক আটক। হেড স্যার যা অনুমতি দিচ্ছে যে যারা টাকা দিবি না তারে মায়ের শোয়া দাও। পিকনিকের টাকা দেয়নি, সেজন্য আমাদের মারছে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।